ক্লাস 10-এর ইতিহাস, মাধ্যমিকের ইতিহাস, তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো। সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। প্রথমবার চুয়ার বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন কে? দুর্জন সিংহ। দামিনী কোহ শব্দের অর্থ কি? পাহাড়ের প্রান্তদেশ। ওয়াহাবি আন্দোলনের সমসাময়িক বাংলায় তিতুমিরের নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল তার নাম কি? তার নাম হলো তারিকা ই মোহাম্মদিয়া। সাঁওতাল বিদ্রোহ হয়েছিল কবে? 1855 খ্রিস্টাব্দে। ধরতি আবা শব্দের অর্থ হলো কি? পৃথিবীর ঈশ্বর বা পিতা। বারাসত বিদ্রোহের নেতা কে ছিলেন? তিতুমির। খুদকাঠি প্রথা প্রচলিত ছিল কোন সমাজে? মুন্ডা। মুন্ডা বিদ্রোহের সূচনা হয় কবে? 1899 সালে। হুল শব্দের অর্থ কি? হুল শব্দের অর্থ বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ কি নামে পরিচিত? হুল। দামিনী কোহতে বসবাস করত কারা? সাঁওতালরা। রংপুর বিদ্রোহের নেতা ছিলেন কে? নুরুল উদ্দিন। চুয়ার বিদ্রোহের নেতা ছিলেন কে? দুর্জন সিং। দ্বিতীয় অরণ্য আইন কবে পাশ হয়েছিল? 1878-এ। 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে কয় ভাগে ভাগ করা হয়? 3টি স্তরে। ফরাজি শব্দের অর্থ হলো কি? ফরাজি শব্দের অর্থ হলো ইসলাম নির্দেশিত কর্তব্য। বাংলায় ফরাজি আন্দোলন শুরু হয় 1819-এ। নীল কমিশন গঠিত হয় 1860-এ। দারুল হারব শব্দটি অর্থ হলো কি? শত্রুর দেশ। মুন্ডা বিদ্রোহ কি নামে পরিচিত? মুন্ডা বিদ্রোহ কি নামে পরিচিত? বিশ্বা মুন্ডা। দারুল হারব না সিধু বিশ্বা মুন্ডা নামে পরিচিত। বাংলার নানা সাহেব কাকে বলা হয়? রামরতন মল্লিককে। বাংলার ওয়ার্ড টাইটেলার কাদের বলা হয়? দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাসকে। উলগুলান। উলগুলান বলতে কি বোঝো? উলগুলান বলতে বোঝায় চরম বিশৃঙ্খলা বা বিরাট তোলপাড়। চাইবাসার যুদ্ধ কবে হয়েছিল? 1820 থেকে 21 খ্রিস্টাব্দে। বিশ্বা মুন্ডা কবে মারা গিয়েছিল? কত খ্রিস্টাব্দে? 1900 খ্রিস্টাব্দে 9 জুন। ফরাজি শব্দের অর্থ কি? ঈশ্বর নির্ধারিত বাধ্যতামূলক কর্তব্য। 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে কয় ভাগে ভাগ করা হয়? 3টি স্তরে। সুই মুন্ডা কোন বিদ্রোহ নেতৃত্ব দেন? কোল বিদ্রোহ। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিশচন্দ্র মুখোপাধ্যায়। সন্ন্যাসী বিদ্রোহে দুজন নেতার নাম লেখো। ভবানী পাঠক এবং দেবী চৌধুরানী। ওয়াহাবি কথার অর্থ কি? নবজাগরণ। পাগলপন্থী বিদ্রোহে কে নেতৃত্ব দেন? ফকির করম শাহের পুত্র টিপু শাহ। দাদন কথার অর্থ কি? অগ্রিম অর্থ। নীল দর্প নাটক কে রচনা করেন? দীনবন্ধু মিত্র। ভারতে প্রথম অরণ্য আইন কবে পাশ হয়েছিল? 1865 খ্রিস্টাব্দে। রুম্পা বিদ্রোহ কোথায় হয়েছিল? অন্ধ্রপ্রদেশের গোদাবরী অঞ্চলে। তিতুমিরের আসল নাম কি? মীর নিসার আলী। ফরাজি কথাটি এসেছে কোন শব্দ থেকে? ফরাজ শব্দ থেকে। ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? হাজি শরীয়ত উল্লাহ। রংপুরের বিদ্রোহীরা কাকে নবাব উপাধিতে ভূষিত করেন? নুরুল উদ্দিনকে। বঙ্গীয় প্রজাস্বত্ব আইন কবে পাশ হয়েছিল? 1885 খ্রিস্টাব্দে। নীল চাষিদের অভিযোগ খতিয়ে দেখতে কোন কমিশন গঠিত হয়েছিল? নীল কমিশন। 1860 খ্রিস্টাব্দে। কবে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাশ হয়? 1885 খ্রিস্টাব্দে। গোলাম মাসুম কে তিতুমিরের প্রধান সেনাপতি? কে ভিল বিদ্রোহ দমন করেন? 1827 খ্রিস্টাব্দে। আউটাম ভিল। বিপ্লব বলতে কি বোঝো? বিপ্লব শব্দের অর্থ আমূল পরিবর্তন। মানুষ যখন আর্থ সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনের জন্য স্বতঃস্ফূর্তভাবে প্রতিরোধ করে তখন তাকে বিপ্লব বলে। ব্রিটিশ সরকার কেন অরণ্য আইন চালু করেছিল? ঔপনিবেশিক অঞ্চলে নিজেদের একচেটিয়া কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য 1865 খ্রিস্টাব্দে অরণ্য আইন প্রবর্তন করা হয়। সাঁওতাল বিদ্রোহের দুটি বৈশিষ্ট্য কি? এই বিদ্রোহে একটি ঔপনিবেশিকতার বিরোধী চরিত্র ছিল। সাঁওতাল ছাড়াও কর্মকার, চর্মকার, টেলিডোম, মুসলিম প্রভৃতি শ্রেণীর মানুষ যোগ দেয়। এই বিদ্রোহ গণবিদ্রোহে পরিণত হয়। কোল বিদ্রোহের দুটি গুরুত্ব দেখো। কোল বিদ্রোহ হতে অন্যান্য উপজাতিদের বিদ্রোহী হতে উৎসাহিত করেছিল। কোম্পানি বাধ্য হয়ে দক্ষিণ পশ্চিম সীমান্তে এজেন্সি আইন গঠন করেছিল। মুন্ডা বিদ্রোহের দুটি গুরুত্ব দেখো। মুন্ডা বিদ্রোহে এই বিদ্রোহের পর উপজাতি এলাকায় ভূমি বন্দোবস্তের পরিকল্পনা গ্রহণ করা হয়। এই বিদ্রোহের পর উপজাতি এলাকায় ভূমি বন্দোবস্তের পরিকল্পনা গ্রহণ করা হয়। এই বিদ্রোহ দ্বারা বিকাশমূলক প্রথা নিষিদ্ধ হয়। কবে কোথায় কার নেতৃত্বে নীল বিদ্রোহ হয়? 1859 খ্রিস্টাব্দে। বিষ্ণুচরণ বিশ্বাস আর দিগম্বর বিশ্বাসের নেতৃত্বে কৃষ্ণনগরের চৌগাছা গ্রামে এই বিদ্রোহ হয়।
কোম্পানি আমলে দুটি ভূমিরাজস্ব নীতি কি? 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত এবং মহলওয়ারি বন্দোবস্ত, এই দুটি হলো কোম্পানির আমলে দুটি ভূমি রাজস্ব নীতি। কোল বিদ্রোহ দুটি কারণ কি? তাদের নগদ করদানে বাধ্য করা হয়েছিল, তাদের স্থায়ী বিচার পদ্ধতিতে আঘাত করা হয়েছিল। দামিনী কোহ হুল শব্দ অর্থ কি? দামিনী কোহের অর্থ পাখারি প্রান্তদেশ এবং হুল শব্দ অর্থ বিদ্রোহ। আলী ভ্রাতৃদ্বয় কাদের বলে? ওয়াহাবি আন্দোলনের নেতা ইনায়েত আলী এবং উলায়েত আলীকে। ভারতের দ্বিতীয় উন্নয়ন কবে পাশ হয়? এর উদ্দেশ্য কি ছিল? 1858 খ্রিস্টাব্দে। এর উদ্দেশ্য ছিল আদিবাসীদের কাছ থেকে অরণ্য কেড়ে নেওয়া। কবে কোন আইনের মাধ্যমে ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে? 1858 খ্রিস্টাব্দে 2রা আগস্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে। আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্বুদ্ধ করেছিল? আনন্দমঠে উল্লেখিত বন্দে মাতরম মন্ত্র দেশবাসীকে মুক্তি আন্দোলনে উদ্বুদ্ধ করেছিল। এখানে সত্যানন্দের মাধ্যমে আসলে ইংরেজ শাসনের বিরুদ্ধে ভারতীয়দের মধ্যে ধর্ম আন্দোলন জাগানোর ডাক দেওয়া হয়েছিল। কোন আইনের মাধ্যমে নীল চুক্তি আইন রদ করা হয়? অ্যাক্ট 8 অফ 1868 নামে এক আইনের মাধ্যমে। বাংলায় ধর্মীয় প্রভাবযুক্ত কৃষক বিদ্রোহ নাম লেখো। চুয়ার বিদ্রোহ, রংপুর বিদ্রোহ, কোল বিদ্রোহ, নীল বিদ্রোহ। ওয়াহাবি শব্দের অর্থ কি? ওয়াহাবি শব্দের অর্থ নবজাগরণ। ভারত ও বাংলায় কাদের নেতৃত্বে প্রথম ওয়াহাবি আন্দোলনের সূচনা হয়? সৈয়দ আহমদ এবং মোহাম্মদ মহসিন বা তিতুমির। ভারতে ব্রিটিশ শাসনের প্রথম শতকে উপজাতি বিদ্রোহগুলির কারণ কি ছিল? ভূমি রাজস্ব নীতি। 1765 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভের পর থেকে নতুন ভূমি রাজস্ব নীতি কোম্পানি আমলাদার ও ইজারাদারদের অত্যাচারে কৃষকদের জীবন দুর্বিষহ করে তোলে, যার ফলাফল ছিল বিভিন্ন কৃষক ও উপজাতি বিদ্রোহ। ব্রিটিশ আইন ও বিচার ব্যবস্থা 1773 খ্রিস্টাব্দে পর থেকে ইংরেজরা ভারতের চিরাচরিত আইন কানুনের বিচার ব্যবস্থা বাতিল করে তাদের নিজস্ব আইন ও বিচার ব্যবস্থা চালু করে, যা ভারতের সাধারণ মানুষদের ক্ষুব্ধ করে তোলে। বহুমুখী শোষণ কোম্পানি আমলে ভূমি রাজস্বের চাপ বৃদ্ধির সাথে সাথে সরকার জমিদার মধ্যস্বত্ব ভোগিয়ে মহাজনদের মাধ্যমে বহুমুখী শোষণ কৃষক ও উপজাতিদের জীবন বিপর্যস্ত করে তোলে। উপরোক্ত কারণ ছাড়াও খ্রিস্টান মিশনারিদের ধর্মান্তর নীতি ও ভারতীয় উপজাতিদের অরণ্যের অধিকার থেকে বঞ্চিত করা, জঙ্গল কেটে বাদ দেওয়া প্রভৃতি কারণেও কৃষক ও উপজাতির মানুষেরা বিদ্রোহের পথ বেছে নেয়। পাগলপন্থী বিদ্রোহ বিবরণ দাও। বিদ্রোহের কারণ ব্রিটিশ সরকার ইঙ্গ-বৌদ্ধ যুদ্ধের ক্ষয়ক্ষতি ও ব্যয় নির্বাহের জন্য ময়মনসিংহের কৃষকদের খাজনার পরিমাণ বাড়িয়ে দেয়। জমিদাররা বেশি পরিমাণে খাজনা আদায়ের জন্য কৃষকদের শোষণ চালায়। বিদ্রোহের প্রসার শেরপুর পরগনার হাজং মুসলিম রাজবংশী অন্য জাতিগোষ্ঠীর ফকির করম শাহের নেতৃত্বে প্রথম বিদ্রোহ ঘোষণা করে। পরে করম শাহের পুত্র টিপু শাহের নেতৃত্বে সশস্ত্র শক্তিশালী বিদ্রোহের রূপ নেয়। 5000 অনুগামী সহ টিপু শেরপুরের জমিদারকে আক্রমণ, থানায় আগুন, শহর জুড়ে লুটপাট ও ময়মনসিংহের জয়েন্ট ম্যাজিস্ট্রেটকে ঘেরাও করেন। বিদ্রোহীদের ঘোষণা পাগলপন্থীরা ঘোষণা করে ব্রিটিশ সরকারের সঙ্গে কোনোরূপ সম্পর্ক রাখবে না, সামরিক রাষ্ট্রপতির কাজ বা এই কাজে কোনো রকম সহায়তা করবে না, জমিদারদের আধিপত্য মানবে না। গুরুত্ব হলো ভবিষ্যতে বড় বিদ্রোহের পর প্রশস্ত হয়, কৃষকদের ক্ষোভ, আশা আকাঙ্ক্ষা, অসন্তোষের প্রকাশ ঘটায়, প্রশাসন সচেতন হয়। সাঁওতাল বিদ্রোহের কারণ লেখো। জমিদারদের অত্যাচার। সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণ বলা যায় জমিদারদের অত্যাচারকে। এই জমিদাররা সাঁওতালদের উপর চড়া হারে কর ধার্য করত। রাজস্ব আরোপ। এই উপজাতি সম্প্রদায়ের মানুষেরা বন জঙ্গলে জমিকে চাষযোগ্য করে তুললেও তার উপর কোম্পানি ও সরকার নিযুক্ত জমিদাররা রাজস্ব চাপাত, যা ছিল এই বিদ্রোহের অপর একটি কারণ। মহাজনী প্রকোপ। জমিদারদের খাজনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সাঁওতালরা চড়া হারে মহাজনদের কাছ থেকে টাকা নিতে বাধ্য হতো। এই দিনের দায়ে তাদের জমি, ফসল, গরু, বাছুর, ঘর বাড়ি, এমনকি মা বোনেদের ইজ্জত পর্যন্ত হারাতে হতো। কোম্পানি কর্মচারীদের অত্যাচার। কোম্পানি কর্মচারীরা সাঁওতালদের বেগার খাটাতো, নানা রকম উপঢৌকন দিতে বাধ্য করতো ও হয়রানি করতো। মূল্যায়ন করে আলোচনায় স্পষ্ট সাঁওতাল বিদ্রোহ বাংলার কৃষক আন্দোলনের গুরুত্বপূর্ণ বিস্ফোরণ। এই বিদ্রোহ ব্যর্থ করে পরে স্বাধীনতা আন্দোলনের জমি তৈরির ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম। সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। কৃষক বিদ্রোহ সন্ন্যাসী ও ফকির সম্প্রদায়ের ধর্মচর্চার সাথে যুক্ত থাকলেও কৃষিকাজই ছিল তাদের প্রধান উপজীবিকা। স্বাধীনতা সংগ্রাম। কিছু ঐতিহাসিকের মতে কোম্পানির বিরোধী এই বিদ্রোহ ছিল ভারতের স্বাধীনতা আন্দোলন। লেস্টার হ্যাচিনসন মনে করেন যে বিদ্রোহীদের প্রধান লক্ষ্য ছিল বিদেশিদের হাত থেকে নিজ দেশ ও ধর্মকে রক্ষা করা। দুর্বল বিদ্রোহ। কিছু ঐতিহাসিক এই বিদ্রোহকে দুর্বল কৃষক বিদ্রোহ বলেছেন, কারণ সন্ন্যাসী ও ফকিরদের সাথে সমাজের বৃহত্তর অংশের সাধারণ মানুষ এই বিদ্রোহে সামিল হয়নি। ঔপনিবেশিক উন্নয়ন কেন প্রদান করা হয়?
ভারত ঔপনিবেশিক উন্নয়ন প্রদানের কারণ ছিল নৌবাহিনী তথা নৌশিল্পের জন্য প্রয়োজনীয় প্রচুর কাঠের যোগান, কাগজ শিল্পের জন্য প্রচুর কাঠ এবং ভারতের রেলপথ সম্প্রসারণের জন্য প্রচুর পরিমাণে কাঠের প্রয়োজন। তাই বনজ সম্পদের উপর ব্রিটিশ সরকারের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়োজন ছিল অরণ্য আইনের। লর্ড ডালহৌসির উদ্যোগ 1850 খ্রিস্টাব্দে ভারতের গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি ভারতীয় বনজ সম্পদ সনদ নামে একটি আইন পাশ করে ভারতের অরণ্যের উপর সরকারের নিয়ন্ত্রণ জারি করে। প্রথম ভারতীয় অরণ্য আইন বন বিভাগের ইন্সপেক্টর জেনারেল ডায়াট্রিক ব্যান্ডিসের রিপোর্টের ভিত্তিতে সরকার 1865 খ্রিস্টাব্দে প্রথম ভারতীয় অরণ্য আইন পাশ করে। ব্রিটিশ শাসনকালে ভারতে সংগঠিত বিভিন্ন কৃষক ও আদিবাসী বিদ্রোহের কারণ কী ছিল? খাজনা বৃদ্ধি। ব্রিটিশ সরকারের উচ্চ হারে ভূমিদাস্য ধার্য করেছিল। এই উচ্চ হারে ভূমিদাসের বোঝা আদিবাসী কৃষকদের উপর চাপিয়ে দিলে তারা নিঃস্ব হয়ে যায়। ঔপনিবেশিক আইন ও বিচার ব্যবস্থা। ভারতের এইসব প্রাচীন উপজাতি সমাজ নিজেদের আইন ও বিচার ব্যবস্থা দ্বারা চালিত হতো, কিন্তু ব্রিটিশ শাসনে তাদের আইনগুলিকে বাতিল করে তাদের উপর ব্রিটিশদের আইন চাপিয়ে দেওয়া হতো। চিরস্থায়ী বন্দোবস্ত। এই সময় চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তনের ফলে জমির মালিকানা কৃষকদের পরিবর্তে নতুন জমিদার শ্রেণীর হাতে চলে যায়। জমিদারদের অত্যাচার উচ্চ হারে করাতের জন্য জমিদার ও জমিদারের কর্মচারীরা আদিবাসীদের উপর প্রভূত পরিমাণে অত্যাচার চালাতো। অনাহার, দারিদ্র, অনাহার ছিল এদের নিত্যসঙ্গী। তার উপর ব্রিটিশ সরকার খাদ্যশস্যের পরিবর্তে জোরপূর্বক নীল, পাট, তুলো প্রভৃতি চাষ করতে শুরু করে। মহাজনী প্রথা। গ্রামে বহিরাগত মহাজনরা নানা অছিলায় আদিবাসীদের ঋণ জালে জড়িয়ে ফেলে। শিল্প ধ্বংস। ব্রিটেনের শিল্প বিপ্লবে উৎপাদিত পণ্য ভারতের বাজারে বিক্রি করার জন্য ব্রিটিশ সরকার ভারতের কুটির শিল্পকে ধ্বংস করে দেয়। নীল বিদ্রোহের কারণ ও বৈশিষ্ট্য আলোচনা করো। বাংলা 19 শতকে সংগঠিত কৃষক বিদ্রোহের অন্যতম ছিল 1459 খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ। এই বিদ্রোহে বাংলার সাধারণ কৃষক শ্রেণী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল। এই বিদ্রোহের প্রধান কারণগুলো ছিল এইরূপ: নীল চাষের পদ্ধতি। নীলকর সাহেবরা নিজেদের খাস জমিতে সস্তায় সময় কেন্দ্রে নীল চাষ করা হতো, যা এলাকা চাষ নামে পরিচিত। আবার কৃষকদের নিজস্ব জমিতে অগ্রিম অর্থ ঋণ দিয়ে কৃষকদের নীল চাষ করতে বাধ্য করত। এই দুই প্রকার পদ্ধতি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হতো কৃষক সম্প্রদায়। দাদন প্রথা। নীলকর সাহেবরা কৃষকদের বিঘা প্রতি 2 টাকা দাদন দিত, যা কৃষকরা শোধ করলেও নীলকর সাহেবদের খাতায় কৃষকদের ঋণ থেকেই যেত। এই ভয়ানক করে তুলেছিল শোষিত কৃষক সম্প্রদায়কে নীলকর সাহেবদের প্রতি দীর্ঘদিন ধরে ক্রুদ্ধ করে তোলে। জমির মাপে কারচুপি। নীলকর সাহেবরা দাদন প্রথা অনুযায়ী জমির মাপে ব্যাপক কারচুপি চালাতো। নীল চাষে বাধ্য করা। ঋণগ্রস্ত কৃষকদের বড় বড় নির্মম প্রকৃতির নীলকর সাহেবেরা জোর করে ধান ও অন্যান্য শস্যের চাষ বন্ধ করে নীল চাষে বাধ্য করত। এর ফলে চাষিদের খাওয়ার জন্য ধান উৎপাদনও বন্ধ হয়ে যায়, যা নীল বৃদ্ধির অন্যতম কারণ। ইংরেজ শাসকদের অত্যাচারিত কৃষকরা সামান্য বিচারে আশায় আদালতের দ্বারস্থ হয়েও ন্যায় বিচার পেত না, কারণ জেলা ম্যাজিস্ট্রেট ও অন্যান্য শ্বেতাঙ্গরা বিচারের ক্ষেত্রে স্বজাতীয় নীলকর সাহেবদের দিকেই পক্ষপাতিত্ব করতেন। আর তাছাড়া নীল করা প্রভূত অত্যাচার করতো। নীল চাষিরা যদি নীলকরদের কথা না শুনতো তবে তাদের ঘর বাড়ি আগুন লাগিয়ে দেওয়া, তাদেরকে নির্মমভাবে মারধর করা, আটকে রাখা, খেতে না দেওয়া, তাদের বউ বাচ্চাদেরকে অপহরণ করা, গরু, হাঁস, মুরগি প্রভৃতি তাদের থেকে নিয়ে নিত, তাদেরকে প্রভূত পরিমাণে অত্যাচার করতো। নীল বিদ্রোহের বৈশিষ্ট্য। সাম্প্রদায়িক ঐক্য, সম্প্রীতি। এই বিদ্রোহের বৈশিষ্ট্য হলো কোনো একটি বিশেষ ধর্ম সম্প্রদায় নয়, হিন্দু মুসলিম নির্বিশেষে সমস্ত কৃষক নীলকরদের বিরুদ্ধে বিদ্রোহে সামিল হয়। জমিদারদের অংশগ্রহণ। বাংলার কিছু জমিদার এই বিদ্রোহে কৃষকদের সাথে যোগদান করে নীল চাষের বিরোধিতা করেছিল। এদের মধ্যে রানাঘাটের শ্রীগোপাল পাল চৌধুরী, চণ্ডীপুরের শ্রীহরি রায়, নড়াইলের রামরতন রায় উল্লেখযোগ্য। সংবাদপত্র। মধ্যবিত্ত শ্রেণীর ভূমিকা। কৃষকদের উপর নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে যে সংবাদপত্রগুলি সোচ্চার হয়েছিল সেগুলির মধ্যে হিন্দু প্যাট্রিয়ট, গ্রাম বার্তা প্রকাশিকা, বামাবধিনী পত্রিকা, সমাচার দর্পণ উল্লেখযোগ্য। এই সংবাদপত্রগুলির মাধ্যমে বাংলার শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী নীল চাষীদের দুর্দশা সম্বন্ধে অবহিত হয়ে নীল বিদ্রোহকে সমর্থন করে। ঐতিহাসিক সতীশচন্দ্র মিত্র বলেছেন, এই বিদ্রোহ স্থানিক বা সাময়িক নয়, উহা নিমিত্ত যে কত গ্রাম্য বীর ও নেতাদের উদয় হইয়াছিল ইতিহাসে পাতায় তাহাদের নাম নাই। এখানে শেষ করছি।